দিল্লিতে কমিশনের বৈঠকের আগেই বাহিনী নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের। বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন দিলীপ ঘোষ। এই বিজেপি নেতার দাবি, ভোট লুট হয় বুথে, ফলে বাইরে বাহিনী থেকে কোনো লাভ নেই। বুথে বাহিনী না থাকায় অতীতে তার ফল ভুগতে হয়েছে বারবার। বিভিন্ন জায়গায় পর্যটকের ভূমিকায় দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে ভোটাররা ভরসা পাবেন, এমনটাই দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে বাহিনী তো যথেষ্ট পরিমাণেই আসে, বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না। আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সময়ও বাহিনী এসেছিল, ভোট হচ্ছে কেন্দ্রে, আর ওরা বাসে করে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক, হাজারদুয়ারিও দেখতে যায়। তা আমাদের বারবার বক্তব্য ছিল যে তাদেরকে ঠিকঠাক ডিপ্লয় করা হচ্ছে, আই কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না, আই কার্ড চেক করবে, আই কার্ড ঠিক কিনা দেখবে, এবং ভেতরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা সেটাও দেখার তাদেরকে সুযোগ দিতে হবে। তখন গিয়ে ভোটটা নিরপেক্ষ সম্ভব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম আপনাকে। দিলীপ দা সদ্যই আবার বিজেপিতে সক্রিয় হয়েছেন, এবার বড় দাবি করলেন, বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন এই বিজেপি নেতা। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রথম কথা, দিলীপ ঘোষের দাবি বিজেপি কি চাইছে আদৌ? কারণ বিজেপি তো কদিন আগে দিলীপ ঘোষকে ঘিরে কালো পতাকা, গো ব্যাক ইত্যাদি অনেক কিছু দেখিয়েছিল। আর রইল বাকি কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ। কেন্দ্রীয় বাহিনী কেন, পারলে ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে বাহিনী রয়েছে সেখান থেকে, কিংবা ন্যাটো বাহিনী আনতে পারে, ওয়ার্ল্ড পিস কিপিং ফোর্স আনতে পারে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যেই বাংলার মানুষের জীবনকে নিরাপত্তা নিশ্চিত করেছে মমতা ব্যানার্জির সরকার তার সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে, সেই বাংলার মানুষ ভোট দেবে, কেন্দ্রীয় বাহিনী ভোট দেবে না। বিজেপি আবার হারবে, আর এবার এত ভয়ঙ্কর ভাবে হারবে যে আগামী দিন এই রাজ্যের বুকে বিরোধী দল তো দূর, রাজনীতি করার সাহস পাবে না। কারণ যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করছে, যারা উড়িষ্যায় বাঙালির বস্তি ফুটিয়ে দিচ্ছে, যারা রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, সেই বাংলা বিরোধী জমিদারদের জন্য যতই করো হামলা, আবার জিতবে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাচ লাইনেই খেলা হবে, মমতাদির নেতৃত্বে চতুর্থবার মা মাটি মানুষের সরকার তৈরি হবে। অরূপদা, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শতরূপ, দিলীপ ঘোষ যা দাবি করছেন, এবার বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস বলছে যতই এই সমস্ত দাবি দিলীপ ঘোষ করুক না কেন, বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতর কেন, দরকার হলে ইভিএম মেশিনের ভেতরে মোতায়েন করতে পারেন ওনারা চাইলে, কিন্তু তারপরে সেই কেন্দ্রীয় বাহিনী কি ভূমিকা পালন করে তা তো আমরা গত 10-12 বছর ধরে দেখছি। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে সিবিআই ইডির পাশাপাশি আর একটা যে ক্ষেত্রে আমরা তৃণমূল এবং বিজেপির নির্লজ্জ স্ট্র্যাটেজির নমুনা দেখেছি তা হচ্ছে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কেন্দ্রীয় বাহিনী আসে, তারপরে তাদেরকে ঠিক লোকাল তৃণমূল নেতা যা যা করতে বলে তারা তাই করে। পঞ্চায়েত ভোটের সময় আপনারা, এবং সেটা আমরা বুঝে গেছি বলে এই গত পঞ্চায়েতে আমরা কেন্দ্রীয় বাহিনী চাইনি, আমরা আমাদের কোমরের জন্য ভোট করেছিলাম, তার থেকে ফলাফল হয়ে দেখেছেন। কিন্তু কি হলো, শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় বাহিনীর অর্ডার নিয়ে আসলেন। তারপরে ভোট, পশ্চিমবঙ্গের বেশ কতগুলো এলাকায় ভোট হয়ে যাওয়ার পরের দিন কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো। সুতরাং এইগুলো আমরা দেখেছি। এখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা লাফিয়ে যান, এদিকে মোদী অমিত শাহ ওনাদেরকে মমতা ব্যানার্জির পায়ে বুলি দিয়ে বসে আছে, মমতা ব্যানার্জির পায়ে বেঁচে দিয়ে বসে আছে। তো ওদেরকে দেখলে এখন করুণা হয়, আর কি বলতে পারি আমি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়ার জন্য। তৃণমূলে যাওয়াই ভুল ছিল বলে ক্ষমা প্রার্থী এবার শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মঞ্চ থেকে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে হটানোর ডাক বিজেপি নেতার। 26-এর ভোটে ফের পালা বদলের ডাক নন্দীগ্রাম আন্দোলনের নেতার। বিজেপি এলেই উন্নয়ন হবে, এবার জোর গলায় দাবি শিশির অধিকারী। বলে ফেললে উনি কালীঘাটে ঘর থেকে বেরোবেন না, জানি আমি সব। যেহেতু পার্টিটা করতাম, আমি ওসব কেচ্ছা কেলেঙ্কারি খুব ঘেন্না করি, আমি করতে চাইও না তার সম্পর্কে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে, একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে
এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়। আমি নিয়েছিলাম দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন, তারা জানতো 100 দিনের কাজ কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন, কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করে 26 সালে একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। আমি ওদের ইতিহাস অনেক জানি, হ্যাঁ, অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি। আমি আপনাদের কাছে শপথ করতে বলেছি, আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন আপনারা কখনো দেখেননি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় দা, শিশির অধিকারীর বক্তব্য শোনাচ্ছিলাম পটাশপুরে, একেবারে মঞ্চে দাঁড়িয়ে শিশির অধিকারী বলছেন তৃণমূল কংগ্রেসে যাওয়াই ভুল ছিল। শুধু কথা বলছেন না, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছেন, বলছেন আমার চোখ থেকে সেই সমস্ত দিনের কথা মনে পড়লে টপ টপ করে জল পড়ে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। শিশির অধিকারী প্রায় 2 দশক পরে তার ভুল বুঝতে পেরেছেন দেখে ভালো লাগলো, যে 2 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সমস্ত ক্ষমতা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলাকে নিজের কুক্ষিগত করে আজকের দিনে দাঁড়িয়ে এটা মনে হয়েছে। আমি পাল্টা প্রশ্ন করছি, তাদের হাতে তো সমস্ত ক্ষমতা ছিল, এখনো অব্দি কাঁথিতে একটা হাসপাতাল তৈরি করতে পারেননি কেন? সেই হাসপাতাল পরবর্তীকালে মেডিকেল কলেজ অর্থাৎ তমলুকে তৈরি হয়েছে। তারা শুধু নিজেরটা দেখেছেন, নিজের পরিবার, নিজের ছেলে, তাদের একটার পর একটা পদ এই নিয়ে তারা ব্যস্ত ছিলেন। আজকে 20 বছর পরে আবার ক্ষমতায় আসার জন্য অন্য কথা বলছেন, কারণ তৃণমূল তাদেরকে দূর করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আর কিছু করার নেই। বাংলার মানুষ জানে, মেদিনীপুরের মানুষ জানে তারা কি করেছে। আগামী দিনে তার জবাব তারা পাবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে। জগন্নাথ দা, শিশির অধিকারীর বক্তব্য শোনাচ্ছিলাম। শিশির অধিকারী একেবারে মঞ্চে দাঁড়িয়ে বলছেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মঞ্চে দাঁড়িয়ে বলছেন তৃণমূলে যাওয়াটাই ভুল ছিল, এই বলে তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন উপস্থিত জনসাধারণের কাছ থেকে। তার পাশাপাশি দাবি করছেন যে 26-এর ভোটে বিজেপিকে পুরো মাত্রায় ক্ষমতায় আনতে বাংলায়। দেখুন, অস্বীতিপর শিশির বাবু রাজনৈতিকভাবে প্রাজ্ঞ। গত 5 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি প্রাসঙ্গিক হয়ে আছেন এবং তার মতো রাজনৈতিক বোদ্ধা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব কম আছেন। তো তার এই উপলব্ধি স্বাগতযোগ্য, ঠিক কথাই বলেছেন এবং তিনি দেওয়াল লিখন পড়তে পাচ্ছেন এবং এই দেওয়াল লিখন হলো সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমান তারা একযোগে ঠিক করেছে তৃণমূল কংগ্রেসকে অতীত করে দেবে, তৃণমূল কংগ্রেসের এই পাপকে 26-এর নির্বাচনে বিদায় করবে। সেই কথাই প্রতিধ্বনিত হয়েছে শিশির বাবুর কণ্ঠে।